নমস্কার সকলকে। আজকে আমার এমবিএ টপিকে আলোচনার বিষয়বস্তু হলো হোয়াট ইজ পে রোল প্রসেসিং। পে রোল প্রসেসিং বলতে কি বোঝায়? বেতন সংক্রান্ত প্রায়শই কিছু জিজ্ঞাসিত প্রশ্ন বা উত্তর থাকে। পে রোল প্রক্রিয়াকরণ মানে কর্মচারীদের তাদের কাজের জন্যে পারিশ্রমিক প্রদান করা, এবং ভারতে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মোট মজুরি আয় গণনা করা, কর্তন করা, পে রোল ট্যাক্স দাখিল করা এবং অর্থ প্রদান করা। এই পদক্ষেপগুলো ম্যানুয়ালি সম্পন্ন করা যেতে পারে, কিন্তু একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া সাধারণত আরও নির্ভুল এবং কার্যকর হয়, এবং এটি আপনাকে বিভিন্ন পে রোল নিয়মকানুন মেনে চলতে সাহায্য করতে পারে। আপনি কিভাবে ম্যানুয়ালি বেতন প্রক্রিয়াকরণ করেন? যদি আপনার অল্প কয়েকজন কর্মচারী সহ একটি ছোট ব্যবসা থাকে এবং আপনি ম্যানুয়ালি বেতন প্রক্রিয়াকরণ করতে চান, তাহলে আপনাকে অন্যান্য বিবরণের পাশাপাশি কাজের সময়, প্রদত্ত মজুরি এবং কর্মচারীদের শ্রেণীবিভাগের সঠিক হিসাব রাখতে হবে। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার হিসাব সঠিক এবং সময় মতো সরকারি কর্তৃপক্ষের কাছে সমস্ত প্রয়োজনীয় কর এবং কাগজপত্র জমা দিতে হবে। আপনি যত বেশি কর্মচারী নিয়োগ করবেন, বেতন প্রক্রিয়াকরণ তত বেশি কঠিন হয়ে উঠবে, এবং আপনার করা যে কোনো ভুলের ফলে বড় অঙ্কের কর জরিমানা হতে পারে। এরপরে আসবো নগদ প্রবাহের উপর বেতন প্রদানের প্রভাব। আপনি যদি আপনার হয়ে বেতন পরিশোধের জন্যে অন্য কাউকে অর্থ প্রদান নাও করেন, তবুও এটি একটি ব্যবসায়িক খরচ হিসাবে বিবেচিত হয়। এর কারণ হলো আপনার কর্মচারীদের বেতন এবং বেতন করের আপনার অংশ আপনার লাভের পরিমাণ কমিয়ে দেয়। আর যদি ব্যবসায়িক গতি কমে যায়, তাহলে আপনাকে অর্থ পরিশোধে বিলম্ব করা বা অন্য উৎস থেকে অর্থ সরিয়ে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে। আপনার নগদ প্রবাহের উপরে বেতনের যে প্রভাব সীমিত করার একটি উপায় হলো কাগজের চেকের পরিবর্তে সরাসরি জমা, ডিরেক্ট ডিপোজিট বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কর্মীদের বেতন দেওয়া। যেহেতু আপনি জানেন না কখন কেউ চেক ভাঙাবে, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সবসময় পর্যাপ্ত তহবিল আছে কিনা তা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ে। সরাসরি জমার ক্ষেত্রে আপনাকে মাসের নির্দিষ্ট কিছু দিনেই কেবল বেতনের খরচ বহন করতে হয়, যা আপনাকে আপনার আর্থিক ব্যবস্থাপনা আরও ভালোভাবে করতে সাহায্য করে। এছাড়াও ডিজিটাল পদ্ধতি কাগজ ছাপানোর খরচও বাঁচায়। বেতন সংক্রান্ত নিয়মাবলী। ভারতের বেতন প্রক্রিয়াকরণের কিছু দিক আয়কর বিভাগ এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত। আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এমন কিছু আইন হলো ন্যূনতম মজুরি আইন। ন্যূনতম মজুরি আইন অনুযায়ী শ্রমিকরা একটি ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী, যা রাজ্য এবং কাজের ধরন অনুসারে পরিবর্তিত হয়। আইন অনুযায়ী মজুরি প্রয়োগ করার জন্যে আপনার সময় ও উপস্থিতি ট্র্যাক করার একটি নির্ভুল উপায় প্রয়োজন। মজুরি প্রদান আইন অনুযায়ী নিয়োগকর্তাদের কর্মচারীদের মজুরি সময় মতো এবং কোনো অনুমোদিত কর্তন ছাড়া পরিশোধ করতে হয়। বেতন রেকর্ডে সাধারণত প্রতিদিনের কাজের ঘন্টা, কর্ম সপ্তাহে মোট কাজের ঘন্টা, যে ভিত্তিতে কর্মচারীদের মজুরি প্রদান করা হয়েছে, নিয়মিত ঘন্টা প্রতি পারিশ্রমিকের হার, কর্ম সপ্তাহের মোট ও ওভারটাইম এবং অর্থ প্রদানের তারিখ ও আওতাভুক্ত সময়কাল, এবং প্রতিটি সময়কালে প্রদত্ত মোট মজুরির বিবরণ অন্তর্ভুক্ত থাকে।
এই রেকর্ডগুলো অবশ্যই কমপক্ষে 3 বছর সংরক্ষণ করতে হবে। কর্মচারী ভবিষ্যৎ তহবিল ইপিএফ এর নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মচারীর আয়ের একটি অংশ অবসরকালীন সুবিধা, যা পেনশন নামেও পরিচিত, তা প্রদানে সাহায্য বা সহায়তা করে। প্রতিটি বেতন চক্রে আপনাকে কর্মচারীর বেতন থেকে ইপিএফ এর জন্য 12% অর্থাৎ 12% কেটে রাখতে হবে এবং এই কর্তনের সাথে সঙ্গতি রেখে আরও 12% অবদান রাখতে হবে। কর্মচারী রাজ্য বীমা ইএসআই, বেশিরভাগ নিয়োগকর্তাকেই ইএসআই প্রকল্পে অর্থ প্রদান করতে হয়, যা একটি নির্দিষ্ট মজুরি সীমা পর্যন্ত উপার্জনকারী কর্মচারীদের চিকিৎসা, অসুস্থতাজনিত এবং অক্ষমতাজনিত সুবিধা প্রদান করে। নিয়োগকর্তাদের কর্মচারীর বেতন থেকে 0.75% অর্থাৎ 0.75% কেটে রাখতে হয় এবং নিজেরা 3.25% অর্থ প্রদান করতে হয়। রাজ্য ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক বেতন প্রক্রিয়াকরণের নিয়মকানুন। কেন্দ্রীয় নিয়মকানুনের পাশাপাশি আপনাকে রাজ্যের বেতন প্রক্রিয়াকরণ আইনও মেনে চলতে হবে। ভারতের রাজ্যগুলি স্বশাসিত প্রশাসনিক বিভাগ এবং প্রতিটির নিজস্ব রাজ্য সরকার রয়েছে। শ্রম আইন, বেতন এবং রেকর্ড সংরক্ষণ সংক্রান্ত প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়মকানুন আছে, যার মধ্যে কিছু অন্যদের চেয়ে বেশি কঠোর। সুতরাং আপনি যদি নিজস্ব রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ব্যবসা পরিচালনা করেন, তবে আপনার বেতন সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা আরও কঠিন হয়ে পড়ে। আইন মেনে চলার একটি ভালো উপায় হলো আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সমস্ত শ্রম আইনের একটি তালিকা তৈরি করার জন্য কোনো নির্বাহী বা আপনার আইন বিভাগের কাউকে দায়িত্ব দেওয়া। তাদেরকে বিদ্যমান আইনের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে এবং প্রস্তাবিত যে কোনো নতুন আইন নথিভুক্ত করতে বলুন। এই তথ্যগুলো অন্তত মাসিক ভিত্তিতে পর্যালোচনা করুন, যাতে আপনি আপনার কার্যক্রম যথাযথভাবে মানিয়ে নিতে পারেন এবং জরিমানা এড়াতে পারেন। প্যানের জন্য আবেদন করুন। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, দ্যাট ইজ প্যান। প্যান হলো আয়কর বিভাগ কর্তৃক জারি করা একটি 10 অঙ্কের আলফা নিউমেরিক নাম্বার। এটিকে আপনার ব্যবসার জন্য একটি সংখ্যাসূচক শনাক্তকারী হিসাবে ভাবা যেতে পারে। আপনি অনলাইনে অথবা ফর্ম 49A জমা দিয়ে মূল্যবান প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। একবার অনুমোদিত হলে এটি বাতিল করা যায় না এবং যতদিন আপনি ব্যবসা চালু রাখবেন ততদিন এটি আপনার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকবে এবং কিছু রাজ্য এবং স্থানীয় সরকারও আপনার একটি পৃথক কর শনাক্তকরণ নম্বর রাখার প্রয়োজন মনে করতে পারে। বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। বেতন প্রক্রিয়াকরণ শুরু করার আগে আপনাকে সাধারণত এই নথিগুলি সংগ্রহ করতে হবে, যার মধ্যে কয়েকটি সরকারি সংস্থাগুলির দ্বারা প্রয়োজন হতে পারে। ফর্ম 16, কাজের প্রথম দিনে নতুন কর্মীরা সাধারণত ফর্ম 16 পূরণ করেন, যা ব্যবহার করে আপনি তাদের বেতন থেকে সঠিক পরিমাণ আয়কর কেটে নেবেন। যদিও বাধ্যতামূলক নয়, আপনার কর্মীদের ব্যক্তিগত বা আর্থিক অবস্থার পরিবর্তন হলে প্রতি বছর একটি নতুন ফর্ম পূরণ করা উচিত। ফর্ম 16 হলো একটি অপরিহার্য নথি যা নিয়োগকর্তা আর্থিক বছর শেষে প্রতি বছর কর্মচারীদের প্রদান করেন। এতে কর্মচারীকে প্রদত্ত বেতনের সমস্ত বিবরণ, যেমন ভাতা, কর্তন এবং মোট আয়ের অন্তর্ভুক্ত থাকে। ফর্ম 26Q
আপনি যদি ফ্রিল্যান্সার বা স্বাধীন ঠিকাদার নিয়োগ করেন, তবে তাদের নাম, ঠিকানা এবং প্যান নাম্বার চেয়ে নিন। এই তথ্য ব্যবহার করে ফর্ম 26Q দাখিল করুন, যেখানে দেখানো হয় আপনি স্বাধীন ঠিকাদারদের কত টাকা পরিশোধ করেছেন। 26Q ফর্মটি ত্রৈমাসিক ভিত্তিতে জমা দিতে হয়। ফর্ম 11-এর দুটি উদ্দেশ্য রয়েছে। একটি, স্বঘোষণার মাধ্যমে কর্মচারীর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম PF অ্যাকাউন্টের প্রাথমিক বিবরণ যাচাই করা এবং তাদের PF এর বিবরণ স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করা বা স্থানান্তর করা। তারা একটি নতুন সদস্য আইডির অধীনে এই স্কিমের সুবিধাগুলো ভোগ করে থাকবেন। কর্মচারীদের অবশ্যই তাদের কাজের প্রথম দিনে এই ফর্মটি পূরণ করতে হবে। এটি করার পর সেকশন 2 পূরণ এবং স্বাক্ষর করার জন্যে আপনি 3 কার্যদিবস সময় পাবেন। অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসাবে কর্মচারীদের পাসপোর্ট বা আধার কার্ডের মতো পরিচয়পত্র জমা দিতে হবে। চাকরির আবেদন। যদিও প্রার্থীরা প্রায়শই একটি CV জমা দেন, চাকরির আবেদনপত্র আপনাকে সম্ভাব্য নতুন কর্মীদের সম্পর্কে ধারাবাহিক তথ্য পেতে সাহায্য করে। বেশিরভাগ আবেদনপত্রে একটি স্বাক্ষরের প্রয়োজন হয়, যা তথ্যের নির্ভুলতা যাচাই করে। এই স্বাক্ষর ব্যবহার করে আপনি যাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন তার বেতন ভাতার হিসাব প্রস্তুত করতে পারেন। ব্যাংকের তথ্য। আপনি যদি সরকারি জমা বা ডিরেক্ট ডিপোজিট বা সরাসরি জমা দেওয়ার ব্যবস্থা করতে চান, তাহলে আপনার নতুন কর্মীদের কাছ থেকে তাদের ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট বিবরণ জানতে হবে। চিকিৎসা বীমা ফর্ম। আপনার উদ্দেশ্য মহৎ হতে পারে এবং আপনি সত্যিই আপনার কর্মচারীদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হতে পারেন, কিন্তু লিখিত অনুমোদন না নিয়ে আপনি তাদের বেতন থেকে স্বাস্থ্য বীমার টাকা কেটে রাখতে পারেন না। অবসর পরিকল্পনার নথি। EPF এর চাঁদা কেটে রাখার আগে বেতন থেকে কর্তনের জন্য কর্মচারীদের স্বাক্ষরের প্রয়োজন হয়। শ্রমিকদের কিভাবে শ্রেণীবদ্ধ করা যায়। বেতন কর আইন মেনে চলার জন্যে আপনাকে আপনার কর্মীদের কর্মচারী অথবা স্বাধীন ঠিকাদার হিসাবে যথাযথভাবে শ্রেণীবদ্ধ করতে হবে। এটি করার জন্যে আপনার সাধারণ পদক্ষেপগুলো কী কী নিতে হবে। এক হলো সম্পাদিত কাজের প্রকৃতি মূল্যায়ন করুন। একজন কর্মী স্বাধীন ঠিকাদার হতে পারেন যদি আপনার কেবল কাজের ফলাফল নিয়ন্ত্রণ বা পরিচালনা করার অধিকার থাকে, কিন্তু কি করা হবে এবং কিভাবে করা হবে তা নিয়ন্ত্রণ করার অধিকার না থাকে। যদি আপনি কি করা হবে এবং কিভাবে করা হবে উভয় নিয়ন্ত্রণ করতে পারেন, তবে কর্মীটি সাধারণ একজন কর্মচারী হন। বেতন থেকে কর্তন প্রযোজ্য কিনা তা নির্ধারণ করুন। শুধুমাত্র কর্মচারীদের প্রদত্ত মজুরির ওপর আয়কর, সামাজিক নিরাপত্তা কর, মেডিকেয়ার কর কেটে রাখুন, স্বাধীন ঠিকাদারদের ওপর নয়। এই ধরনের কর্মীরা তাদের আয়ের উপর স্বকর্মস্থান কর প্রদান করেন। কর্মচারীদের জন্য ফর্ম 16 দাখিল করুন। কর্মচারীদের প্রদত্ত সকল প্রকার পারিশ্রমিক, যেমন মজুরি, টিপস এবং কর্তনকৃত কর অন্তর্ভুক্ত করুন। স্বাধীন ঠিকাদারদের জন্য ফর্ম 26Q দাখিল করুন। আপনাকে সাধারণত অকর্মচারীদের দেওয়া 30,000 টাকা বা তার বেশি অর্থ প্রদানের বিষয়ে জানাতে হবে। পূরণ করা ফর্মটি আয়কর বিভাগ এবং কর্মী উভয়ের কাছেই পাঠাতে হয়। কোনো কর্মীর অবস্থা নির্ধারণ করার সময় খুঁটিনাটি বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিন। কোনো কর্মীকে ভুলভাবে শ্রেণীবদ্ধ করলে জরিমানা হতে পারে এবং ওভারটাইম সহ যে কোনো বকেয়া মজুরির জন্যে আপনি দায়ী হতে পারেন।
কোনো কর্মীর অবস্থা নির্ধারণে সাহায্যের প্রয়োজন হলে আপনি একজন কর বিশেষজ্ঞ এবং আইনি উপদেষ্টার সাথে পরামর্শ করতে পারেন। একটি সাধারণ বেতন চক্র বলতে কি বুঝবো আমরা? ভারতের সবচেয়ে প্রচলিত বেতন চক্র বা বেতন চক্রের সময়কাল হলো মাসিক। অন্যান্য বেতন প্রদানের সময়কালের সাথে তুলনা করা যেতে পারে। বেতন চক্র যেমন দ্বিসাপ্তাহিক হয়, প্রতি বছর বেতন যেমন 26টা, সাপ্তাহিকভাবে 52টা, অর্ধমাসিকভাবে 24টা, মাসিকভাবে 12টা। আর বেতন প্রদানের সময়সূচি সংক্রান্ত বিবেচ্য বিষয়গুলি হলো, বেতন প্রদানের সময়সূচি ব্যক্তিগত পছন্দের বিষয়, তবে ন্যূনতম কিছু মানদণ্ড প্রযোজ্য করতে হয়। কর্মচারীরা, বিশেষ করে যারা কম বেতনের চাকরিতে আছেন, তারা সাধারণত ঘন ঘন বেতন পেতে পছন্দ করেন, কিন্তু বেতন প্রদানের হার বাড়ার সাথে সাথে আপনার বেতন প্রক্রিয়াকরণের খরচও বেড়ে যায়। আপনাকে আপনার কর্মীবৃন্দের প্রত্যাশা ও বাজেট সতর্কতার সাথে বিবেচনা করতে হবে এবং রাজ্যের সমস্ত আইন মেনে চলতে হবে। একটি বেতন নীতি তৈরি করুন। আপনার বেতন ভাতা যেন নির্ভুল, সময় মতো এবং সমস্ত নিয়মকানুন মেনে প্রক্রিয়াজাত হয়, যা নিশ্চিত করতে আপনাকে আপনার কর্মচারী এবং বেতন ভাতা বিভাগ উভয়ের সাথে কিছু নির্দেশিকা স্থাপন করতে হবে। একটি সাধারণ বেতন নীতিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে: কর্মসংস্থানের কর্মসপ্তাহের সংজ্ঞা, ওভারটাইম নিয়মকানুন এবং রাজ্যের মজুরি প্রদানের শর্তাবলী মেনে চলার জন্যে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত কর্মসংস্থান থাকা আবশ্যক। আপনার কর্মসংস্থান কখন শুরু হবে ও শেষ হবে তা নিয়ে আপনি নিজেই বেছে নিতে পারেন, তবে সাধারণত এতে একটানা 7টি 24 ঘন্টার সময়কাল থাকতে হবে। সময় উপস্থিতি হিসাবে সঠিক বেতন প্রদানের সূচনা হয় নির্ভুল সময় গণনার মাধ্যমে। আপনার কর্মীদের জানা উচিত কিভাবে তারা তাদের কাজের সময় লিপিবদ্ধ করবে, যেমন টাইম ক্লক, কাগজের টাইমশিট ইত্যাদি। অনুমোদন প্রক্রিয়া এবং মিথ্যে রেকর্ড জমা দেওয়ার জন্যে শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কেও তাদের জানা উচিত। আর বিরতির সময় বলতে 1948 সালের কারখানা আইন অনুসারে কর্মচারীদের একটানা 5 ঘন্টা কাজের পর কমপক্ষে 30 মিনিটের বিশ্রাম বিরতি দেওয়া উচিত। এই শ্রম আইনগুলির অনুরূপ ব্যাখ্যা বেশিরভাগ রাজ্য নির্দিষ্ট দোকান ও প্রতিষ্ঠানের আইনে উল্লেখ করা হয়। বিশ্রামের সময় দেওয়ার সময় এর সময়কাল স্পষ্টভাবে নির্ধারণ করুন এবং কর্মীদের জানিয়ে দিন যে বিরতিটি সবেতন নাকি অবৈতনিক এবং এর জন্য তাদের সময় রেকর্ড করতে হবে কিনা। ওভারটাইম। 1948 সালের কারখানা আইন অনুসারে যদি কোনো কর্মচারী একদিনে 9 ঘন্টা অথবা সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করেন, তবে তিনি ওভারটাইম মজুরি পাওয়ার অধিকারী, যা তার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। কারা ওভারটাইম পারিশ্রমিকের জন্য যোগ্য, এর হার কিভাবে প্রযোজ্য হয় তা ব্যাখ্যা করুন। যদি আপনার রাজ্যে ওভারটাইম সংক্রান্ত নিয়মকানুন থাকে, তবে আপনাকে অবশ্যই সেই আইনটি অনুসরণ করতে হবে, যা কর্মচারীকে সর্বাধিক সুবিধা প্রদান করে। বেতন প্রদানের সময়কাল। আপনার কর্মচারীদের কত ঘন ঘন বেতন দেবেন তা লিখে রাখুন। মাসিক বেতন দেওয়াই সবচেয়ে প্রচলিত। এছাড়াও সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনটি বেতন দেওয়ার দিন হবে তা উল্লেখ করুন। বাধ্যতামূলক আইন কর্তন বলতে আপনার কর্মচারীদের বেতন থেকে যে সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য কর কেটে নেওয়া হবে তা স্পষ্টভাবে উল্লেখ করুন। আর কর্তনের পরিমাণ সঠিকভাবে জানার জন্যে তাদের যে ফর্মগুলি পূরণ করতে হবে সেই তথ্য এবং বেতন থেকে কর্তন কিভাবে কাজ করে তাও অন্তর্ভুক্ত করুন। স্বেচ্ছায় কর্তন বা স্বেচ্ছায় বেতন কর্তন। আপনি যদি আপনার কর্মীদের স্বাস্থ্য বীমা এবং অবসরকালীন পরিকল্পনার সুবিধা দিতে থাকেন, তবে এর খরচ এবং তারা কিভাবে এতে অংশগ্রহণ করতে পারেন তার ব্যাখ্যা করুন। এছাড়াও কর পূর্ব বা কর পরবর্তী
ভিত্তিতে সুবিধাগুলোর অর্থ পরিশোধের বিষয়ে তথ্য প্রদান করুন। মজুরি কাঠামো, আপনার প্রতিষ্ঠানে কর্মচারীদের পারিশ্রমিক প্রদানের বিভিন্ন পদ্ধতি, যেমন ঘন্টা ভিত্তিক মজুরি, বেতন, বোনাস, কমিশন, স্টক অপশন সম্পর্কে স্বচ্ছ থাকুন। এছাড়াও যারা আপনাকে প্রতিষ্ঠান ছেড়ে চলে যান তাদের চূড়ান্ত মজুরি প্রদান সংক্রান্ত রাজ্য আইনগুলোর প্রতি সতর্ক দৃষ্টি দিন। বেতন রেকর্ড রাখা, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বেতন সংক্রান্ত নথি নির্দিষ্ট সময়ের জন্যে সংরক্ষণ করতে হয়। আপনার ক্ষেত্রে প্রযোজ্য নথি সংরক্ষণ আইনগুলো এবং আপনি কিভাবে গোপনীয়তা বজায় রাখবেন তা নথিভুক্ত করুন। একজন বেতন প্রক্রিয়াকারীকে মনোনীত করুন। যারা বেতন প্রক্রিয়াকরণে পারদর্শী তাদের একটি নির্দিষ্ট দক্ষতা সেট থাকে। তারা সাধারণত খুঁটিনাটি বিষয়ে মনোযোগী, গোছানো এবং বিশ্লেষণাত্মক এবং প্রযুক্তিগতভাবে দক্ষ হন। তবে তাদের সাফল্যের জন্য কর্মচারী, ব্যবস্থাপক এবং মানব সম্পদ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সম্মিলিত দলগত কাজ প্রয়োজন। উদাহরণস্বরূপ, বেতন প্রক্রিয়াকরণকারীদের সঠিকভাবে এবং সময় মতো বেতন পরিচালনা করার জন্যে কর্মীদের অবশ্যই সঠিক তথ্য জমা দিতে হবে এবং ব্যবস্থাপকদের দ্রুত টাইম কার্ড অনুমোদন করতে হবে। কর্মচারীদের সময় উপস্থিতি ট্র্যাক করুন। আপনার পেরোল অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে সময় এবং উপস্থিতি পরিচালনা করবেন তা টাইম ক্লক, মোবাইল অ্যাপ বা কাগজ কলমের মাধ্যমেই হোক, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তবে মনে রাখবেন, এই কাজটি ম্যানুয়ালি করলে মানুষের ভুলের সম্ভাবনা থাকে। পেরোলের সাথে সংযুক্ত একটি স্বয়ংক্রিয় সময় ও উপস্থিতি সমাধান ব্যবহার করে আপনি এই ধরনের অনেক ভুল দূর করতে, কাজের গতি বাড়াতে এবং পেরোল ম্যানেজারদের কাজকে আরও সহজ করে তুলতে পারেন। কর গণনা করুন। নিয়োগকর্তা হিসাবে প্রত্যেক কর্মচারীর বেতন থেকে কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় কর গণনা করে কেটে রাখার দায়িত্ব আপনার। আপনি যে পরিমাণ অর্থ কেটে রাখবেন তা আপনার কর্মচারীদের জমা দেওয়া ফর্ম এবং বর্তমান করের হারের উপর নির্ভর করে। এছাড়াও ভারত সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এবং এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ইএসআই এর মতো বিভিন্ন কর প্রদান করতে হয় এবং আপনার কর্মচারীদের দেওয়া অর্থের সমপরিমাণ অর্থ আপনাকে দিতে হয়। অতিরিক্ত বেতন কর্তন বন্ধ করুন। কর্মচারীরা অবসরকালীন পরিকল্পনা এবং বিমার প্রিমিয়ামের জন্যে তাদের বেতন থেকে টাকা কেটে রাখার বিকল্প বেছে নিতে পারেন। এর প্রত্যেকটির জন্যে একটি পৃথক সম্মতিপত্র প্রয়োজন। কখনো কখনো আদালতের আদেশে ধার্যকৃত অর্থ, যেমন সন্তানের ভরণ পোষণ এবং খরপোশের জন্যেও আপনাকে টাকা কেটে রাখতে হয়। বেতন বিবরণীর সম্মতি কিভাবে দেবেন? বেশিরভাগ রাজ্যেই বেতন প্রদানের সময় আপনাকে মুদ্রিত বা ইলেকট্রনিক ফরম্যাটে একটি বেতন বিবরণী প্রদান করতে হয়। কিছু আইন কর্মচারীদের ইলেকট্রনিক বিবরণী গ্রহণ বা বর্জন করার সুযোগ দেয় এবং আপনাকে নিশ্চিত করতে হতে পারে যে তারা যেন সহজেই তাদের বেতনের তথ্য দেখতে বা প্রিন্ট করতে পারে। এই নিয়মাবলীর লক্ষ্য হলো স্বচ্ছতা এবং ঘন্টা প্রতি মজুরি, কাজের মোট ঘন্টা, মোট বেতনের নিট বেতন কর্তন, সাধারণত প্রয়োজনীয় বিবরণ এবং নির্দিষ্ট বেতন বিবরণী নির্দেশিকার জন্য রাজ্য শ্রম বিভাগের সাথে যোগাযোগ করে নিয়ম লঙ্ঘন এড়িয়ে চলুন। কিভাবে চেক ইস্যু করতে হয়? যে ব্যাংকে আপনার পেরোল অ্যাকাউন্ট আছে সেখান থেকে অথবা স্টেশনারি সামগ্রী দোকান থেকে আপনি চেকের কাগজ নিতে পারেন। অর্ডার দেওয়ার সময় নিশ্চিত হয়ে নিন যে চেকের কাগজটি জালিয়াতি প্রতিরোধের জন্য বিশেষভাবে তৈরি। এতে ব্যবহৃত কালি বা ব্যাংকের চেক রিডার দ্বারা
পাঠযোগ্য এবং এতে সমস্ত প্রয়োজনীয় তথ্য রয়েছে। বেশিরভাগ চেকে আপনার নাম, আপনার ব্যবসার নাম, কর্মচারীর নাম এবং ঠিকানা, চেক নম্বর, তারিখ এবং ব্যাংকের নাম ও ঠিকানা লেখা থাকে। চেকগুলো ছাপা হয়ে গেলে সেগুলোকে একটি ডাবল উইন্ডো খামে এমনভাবে ভরুন যাতে গন্তব্য এবং প্রেরকের ঠিকানা দেখা যায়। এরপর যথাযথ ডাকটিকিট লাগিয়ে পাঠিয়ে দিন। একটি পেরোলের পরিষেবা ব্যবহার করে এই প্রক্রিয়াটিকে আরও সহজ করা যেতে পারে, যার মধ্যে কিছু ক্ষেত্রে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। সরাসরি জমা বনাম পে কার্ড। বহু বছর ধরে ছাপানো চেকই ছিল পারিশ্রমিকের প্রদানের একটি পরীক্ষিত বা নির্ভরযোগ্য পদ্ধতি, কিন্তু প্রযুক্তির কল্যাণে এবং কর্মচারীদের বেতন দেওয়ার আরও কার্যকর ও কম খরচের উপায় রয়েছে। বর্তমানে ব্যবহৃত এমনই দুটি পদ্ধতি হলো ডিরেক্ট ডিপোজিট এবং পে কার্ড। ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে আপনার পেরোল ব্যাংক অ্যাকাউন্ট থেকে একজন কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিকভাবে টাকা পাঠানো হয়। এই লেনদেনটি তাৎক্ষণিক এবং বেশিরভাগ ব্যাংক এর জন্যে কোনো চার্জ নেয় না। এই সব কারণে অর্থ প্রদানের পছন্দের পদ্ধতি হিসাবে ডিরেক্ট ডিপোজিট ছাপানো চেককে ছাড়িয়ে গেছে। তবে কর্মচারীদের একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং এটি চালু করতে কখনো কখনো 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অর্থ প্রদানের সাম্প্রতিক ও ক্রমবর্ধমান জনপ্রিয় উপায় হলো একটি প্রিপেইড ডেবিট কার্ড বা পেরোল কার্ড। যেসব কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু তারা নিজেদের বেতন তাৎক্ষণিকভাবে পেতে চান, তাদের জন্য এগুলো আদর্শ। আপনার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আপনি যে পদ্ধতি বেছে নিন না কেন, রাজ্য নির্দিষ্ট সমস্ত আইন কানুন অবশ্যই পর্যালোচনা করে দেখে নেবেন। বেশিরভাগ রাজ্য ইলেকট্রনিক পেমেন্টের অনুমতি আছে, কিন্তু সাধারণত এটি একমাত্র বিকল্প হতে পারে না। আমি কিভাবে আমার বেতন প্রদান প্রক্রিয়া উন্নত করতে পারি? প্রশাসনিক কাজে দীর্ঘ সময় ব্যয় করা বা আয়কর বিভাগ থেকে আসা চিঠি বা বেতন বাজেয়াপ্ত করার জন্য আদালতের আদেশের জবাব দেওয়া, এগুলো স্পষ্ট লক্ষণ যে আপনার বেতন প্রক্রিয়াকরণে কিছু উন্নতির প্রয়োজন রয়েছে। আপনার কার্যক্রমকে আরও সুবিন্যস্ত করার জন্য এখানে কিছু আমি পরামর্শ অ্যাডভাইস দিচ্ছি। আপনার বেতন প্রদানের সময়কাল একীভূত করুন। বিভিন্ন ধরনের কর্মীদের ভিন্ন ভিন্ন সময়সূচিতে বেতন প্রদান করা, যেমন ঘণ্টা ভিত্তিক কর্মীদের সাপ্তাহিক এবং বেতনভুক্ত কর্মীদের পাক্ষিকভাবে বেতন দেওয়া। বেতন প্রদান কর্মীদের জটিল করে তোলে এমন একটি বেতন প্রদানের সময়কাল খুঁজে বের করুন যা রাজ্যের আইন মেনে চলে এবং আপনার সমগ্র কর্মী বাহিনীর জন্য সবচেয়ে ভালো কাজ করে। পেরোল সফটওয়্যারে বিনিয়োগ করতে পারেন। পেরোল সফটওয়্যার উপলব্ধ স্বয়ংক্রিয় বৈশিষ্ট্যগুলো হতে ডেটা এন্ট্রির মতো পুনরাবৃত্তিমূলক কাজগুলো দূর করে। এর ফলে ভুল কমে, সময় সাশ্রয় হয় এবং নিয়মকানুন প্রতিপালন উন্নত হয়। আপনার পেরোলকে অন্যান্য প্রাথমিক সাথে সমন্বিত করুন। অনেক ধরনের পেরোল সফটওয়্যার টাইম ক্লক এবং অ্যাকাউন্টিং লেজারের সাথে নির্বিঘ্নে সম্মানিত করা হয়। যখন এই কার্যক্রমগুলো সামঞ্জস্যপূর্ণ থাকে তখন আপনি আরও নির্ভুল পেরোল গণনা করতে পারেন। ডিজিটাল টাইম কপিংয়ের সলিউশন ব্যবহার করুন। কাগজের মার্কশিটের কারণে প্রায়শই ভুল হন, তাই টাইম ট্র্যাকিং সফটওয়্যার জালিয়াতি প্রতিরোধ করতে এবং বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবহার করে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করা ঘন্টা গণনা করে। এছাড়া নিয়ন্ত্রক বিধান সম্পর্কে অবগত থাকুন। একজন পেরোল পরিষেবা প্রদানকারীর সাথে কাজ করুন। প্রায়শই আপনার পেরোল প্রক্রিয়া উন্নত করার সবচেয়ে নিশ্চিত উপায় হলো এমন একজন প্রদানকারীর সাথে কাজ করা যিনি আপনার পক্ষ থেকে পেরোলের সমস্ত দিক সামলাতে পারেন। আপনার কর্মচারীরা সময় মতো বেতন পাচ্ছেন এবং আপনার কর সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে, এই বিষয়টি জেনে আপনি মানসিক শান্তি পেতে পারেন।
বেতন প্রক্রিয়াকরণ সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীগুলি কিছু আছে, যেমন পেরোল প্রসেসর বলতে কি বোঝায়। পেরোল প্রসেসর হলেন একজন ব্যক্তি যিনি বেতন ভাতা পরিচালনা করেন। নিয়োগকর্তারা এই নির্দিষ্ট কাজের জন্যে কাউকে নিয়োগ করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভূমিকাটি একজন অফিস ম্যানেজার এবং মানব সম্পদ পরিচালক, HRD, হিউম্যান রিসোর্স ম্যানেজার্স, এমনকি মালিক নিজে পালন করেন। এছাড়া বেতন প্রক্রিয়াকরণে কত সময় লাগে, আপনি বেতন প্রক্রিয়াকরণের জন্য যে পদ্ধতিটি বেছে নেবেন তার উপর নির্ভর করবে কত সময় লাগছে। এছাড়াও পূর্ণচক্র বেতন প্রক্রিয়া আছে। এন্ড টু এন্ড পেরোল প্রসেসিং বলতে কি বোঝায়, অনেককে জিজ্ঞেস করে। এন্ড টু এন্ড পেরোল প্রসেসিং কর্মী ব্যবস্থাপনার যে অন্য দিক, যেমন কর্মক্ষমতা পরিমাপ, প্রশিক্ষণ, সময়সূচি নির্ধারণ, সুবিধাদি এবং ক্ষতিপূরণ। বেতন প্রদান প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? বেতন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কারণ কর্মীদের বেতনে দেরিতে হওয়া, ভুলভাবে কর দাখিল করার ফলে জরিমানা, বকেয়াকরণের উপর সুদ হতে পারে। তাহলে বেতন প্রদানের প্রক্রিয়াটি তাহলে আমরা কি বুঝলাম? তাহলে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান নম্বরের জন্য আবেদন করুন। কর প্রদানের উদ্দেশ্য নিয়োগকর্তাদের প্যান সংগ্রহ করতে হয়। প্রযোজ্য হলে রাজ্য এবং স্থানীয় শনাক্তকরণ নম্বর সংগ্রহ করুন। ব্যবসায়ীটি GST অধীনে নিবন্ধিত হলে এর মধ্যে পণ্য ও পরিষেবা কর শনাক্তকরণ GSTIN অন্তর্ভুক্ত থাকতে হবে। কর্মচারীদের কর সংক্রান্ত নথি সংগ্রহ করুন। ফর্ম 16 এর বেতনের উপর TDS এর শংসাপত্র। ফর্ম 12BB এর দাবি কর্তনের বিবরণ সম্বলিত বিবৃতি। আচ্ছা, এছাড়া কর্মচারীদের বেতন ও কর প্রদানের জন্য বিশেষ একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে বেতন ব্যবস্থাপনা আরও দক্ষতার সাথে করতে সাহায্য করতে পারে। একজন বেতন ব্যবস্থাপক নিয়োগ এবং মনোনীত করুন। বেতন প্রক্রিয়া পরিচালনার জন্য একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিন। একটি বেতন পরিশোধনের সময়সূচি তৈরি করুন। একটি নিয়মিত বেতন পরিশোধের সময়সূচি প্রতিষ্ঠা করুন, যেখানে অর্থ প্রদানের আর্থিক এবং সময়কাল নির্দিষ্ট করা থাকবে। তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। নমস্কার।